হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের অনেকের রিকোয়েস্টেড একটা ভিডিও, যেটা হচ্ছে তোমাদের হিউম্যান জিওগ্রাফি সিসি 2 যে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটেলমেন্ট, তার থেকে আজ আমরা করব রুরাল সেটেলমেন্টের সাইট অ্যান্ড সিচুয়েশন নিয়ে। অনেকের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে দেখতে পাচ্ছি, যে কারণ এই টপিকটার ওপর পার্টিকুলারলি বইতে কিন্তু সেরমভাবে কিছু পাওয়া যাচ্ছে না। তো এই নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো আজ আমি ইনডিট এটা নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানিয়ে দিই, যে এই যাবতীয় ক্লাস, আমি যত রকম ক্লাস নিচ্ছি তোমাদের সব কিছুর নোটস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোথায় না, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা এখনও পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, তাদের জন্য ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই জয়েন হয়ে যেও। আর শুধু বেঙ্গলি ভার্সন নয়, ইংলিশ ভার্সনেরও নোট ওখানে তোমরা অ্যাভেলেবেলস পাবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। দেখো, ফার্স্টে তোমাদের দুটো জিনিস জানাটা দরকার। একটা হচ্ছে সেটেলমেন্ট কী। সেটেলমেন্ট মানে বসতি, আমরা সবাই জানি, ছোটোবেলায় পড়ে এসেছি। তাও আর একবার আমি বলে দিচ্ছি, যে অঞ্চলে বা যে নির্দিষ্ট পরিবেশে বেশ কিছু মানুষ দলবদ্ধভাবে অবস্থান করে, তাদের নিজেদের জীবনযাপন প্রতিপালন করে, সেই অঞ্চলটাকে সেই মানুষদের বসতি বলা হচ্ছে। ঠিক, এবার এই সেটেলমেন্ট বা বসতিকে দুটো মেন সেকশনে ভাগ করা হয়। একটা রুরাল সেটেলমেন্ট, একটা আরবান সেটেলমেন্ট। রুরাল সেটেলমেন্ট মানে গ্রাম্য জনবসতি, আর আরবান সেটেলমেন্ট মানে শহুরে জনবসতি। তো রুরাল সেটেলমেন্ট আর আরবান সেটেলমেন্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সাইট অ্যান্ড সিচুয়েশনের কনসেপ্টটা এক, কিন্তু হ্যাঁ, অবশ্যই রুরাল যেটা হবে আরবান সেটা হবে না, আরবান যেটা হবে সেটা রুরাল হবে না। তো তোমাদের সিলেবাসে কিন্তু পার্টিকুলারলি রুরাল সেটেলমেন্টেরই সাইট অ্যান্ড সিচুয়েশন রয়েছে। তো আজ আমরা সেটাই নিয়ে আলোচনা করছি। ফার্স্ট জানবো সাইট জিনিসটা কি। দেখো কি বলছে, দ্য সাইট ইজ দ্য অ্যাকচুয়াল লোকেশন অফ এ সেটেলমেন্ট অন দ্য আর্থ। সাইট মানে কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট অঞ্চল, পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে জনবসতি গড়ে উঠছে, সেই অঞ্চলটাকে বোঝাচ্ছে সাইট। এবার সেই অঞ্চল বলতে কি বোঝায়? অঞ্চল বলতে বোঝায় হচ্ছে সেই স্থানের নির্দিষ্ট কিছু ফিচার্সকে, মানে অবশ্যই সেটা শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল ফিচার্স, লাইক তোমাদের ভূমিরূপ, নদ নদী, ভেজিটেশন, ল্যান্ডফর্মস ইত্যাদি ইত্যাদি, যাবতীয় যা ভূমিকেন্দ্রিক বা যাবতীয় পৃথিবীতে ন্যাচারালি সৃষ্টি হয়, সেই ফিজিক্যাল প্রপার্টিস ওপরে কিভাবে সেই বসতিটা গড়ে উঠছে এবং সেই বসতি কিভাবে সেই পরিবেশটার সাথে কোলাপসড হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করে কে? সাইট। আর সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। সিচুয়েশন কি বলছে দেখো, দ্য সিচুয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোকেশন অফ আ প্লেস রিলেটিভ টু ইটস সারাউন্ডিংস। এটা আমরা কি পড়েছিলাম? নিজেই নিজের ব্যাপারে বলছি, আমি কোথায় থাকছি, আমার আশপাশে কী ধরনের পরিবেশ দেখতে পাচ্ছি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু যখন সিচুয়েশন চলে আসে, তখন কিন্তু শুধুমাত্র আমি নিজেকে নিয়ে আলোচনা করছি না, আমার নিজের অঞ্চলটার সাপেক্ষে আমি আশপাশের অঞ্চলে আলোচনা করছি, বা আশপাশের অঞ্চলের সাথে আমার নিজের অঞ্চলের তুলনা করছি, বা যোগাযোগ মাধ্যম কীভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। এইটা হচ্ছে সিচুয়েশন। তাহলে সাইট আর সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে বুঝতে পেরেছো? এটা রুরাল হোক বা আরবান হোক, কনসেপ্টটা কিন্তু একই, এটা মাথায় রাখবে। এবার চলে যাব যে মেন সেকশনটা, মানে যেটা নিয়ে তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে রুরাল সাইটের ফ্যাক্টরস কী কী আর রুরাল সিচুয়েশনের ফ্যাক্টরস কী কী, অবভিয়াসলি সেটেলমেন্টের। তো চলো ফার্স্টে দেখে নেবো আমরা রুরাল সেটেলমেন্টের সাইটের ফ্যাক্টরগুলো কী কী। দেখো, এখানে আমি 7টা ফ্যাক্টরস লিখেছি, এগুলো হচ্ছে মেন ফ্যাক্টরস। এর বাইরেও কিছু ছোটোখাটো ফ্যাক্টরস আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আমি লিখিনি। তোমরা নোটসে সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং ডিটেল ডিসকাশনও পেয়ে যাবে। আমি এখানে জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্ট যেটা রয়েছে দেখো, রিলায়েবল ওয়াটার সাপ্লাই। আমি একটা জায়গায় যখনই আমার বসতি গড়ে তুলব, ফার্স্ট কন্টেন্টে কী থাকে? অবভিয়াসলি আমাদের সেখানকার একটা বেসিক চাহিদা থাকে, সেখানে পানীয় জলের সরবরাহ কীরকম রয়েছে। কারণ জল মানেই জীবন, আমরা সবাই জানি, উইদাউট ওয়াটার উই ক্যান্ট সারভাইভ। তো যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জল না থাকে, তাহলে আমি কি করে ওখান থেকে ওখানে কী করে জীবনযাপন করবো? আমার পক্ষে তো 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে গিয়ে বা কোনো ট্রানজ্যাক্টের মাধ্যমে জল আনানো পসিবল না। তো সেই জিনিসটাকে মাথায় রাখা হচ্ছে বলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্যাক্টর। আচ্ছা, মাঝে ইন্টারাপ্ট করছি, একটা কথা তোমাদের জানানো হয়নি, যে
বিভিন্ন বৈজ্ঞানিকরা কিন্তু এই সাইট অ্যান্ড সিচুয়েশন নিয়ে অনেক রকম, মানে মেনলি ভৌগোলিকরা বিভিন্ন রকম আলোচনা করেছিল। তার মধ্যে র্যাটজেলের যে আলোচনা ছিল সেখানেই কিন্তু প্রথমে এই সাইট অ্যান্ড সিচুয়েশনের পারফেক্ট ডেফিনেশন পাওয়া যায়। যদি তোমরা লেখার মধ্যে ইনক্লুড করতে পারো জিনিসটা খুব ভালো হয়, তাই তোমাদের জানিয়ে দিলাম। এছাড়াও তোমাদের এটা নোটসে তোমরা পেয়ে যাবে। এবার দেখো সেকেন্ড পয়েন্টে কী বলছে, অ্যাওয়ে ফ্রম ফ্লাড। অবভিয়াসলি আমি জল পাচ্ছি, মানে আমি এমন কোনো জায়গায় বসতি গড়ে তুলবো না যেখানে বর্ষাকালে বন্যা হচ্ছে বা যে কোনো সময় ফ্লাড দেখা যাচ্ছে। তার মানে আমাকে এমন একটা জায়গা বা এরিয়া চুজ করতে হবে যেখানে কি থাকবে, জল থাকবে, কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক বসতি বানাচ্ছি মানে সেটা কিন্তু লাইফ টাইমের জন্য বানাচ্ছি, আজ বানাবো কালকে উঠিয়ে নিয়ে চলে যাব সেরকম কিন্তু নয়। তাই আমাদের এটাও কনসার্ন থাকতে হবে যে যদি কোনো নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে জলের সুযোগ সুবিধা পাওয়ার কারণে বসতি গড়ে তুলি, তাহলে সেখানে যেন ফ্লাডের কন্ডিশন না আসে, সেটা মাথায় রাখতে হবে। নাম্বার 3 কী বলছে, ডিফেন্স। ডিফেন্সটা খুব দরকার। খুব সহজ বা খুব প্রাকৃতিকভাবে একটা বৈশিষ্ট্য বা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখো, আমরা প্রাকৃতিকভাবে বিভিন্নভাবে এফেক্টেড হতে পারি, সেটা প্রাকৃতিক কারণে হোক বা মানুষের কারণে হোক। ধরো আমি যদি বলি ভুটান রাজ্যের কথা, অনেকেই তোমরা ভুটানে বেড়াতে গেছো। তো ভুটান যে স্টেটটা খুব ছোট একটা জায়গা, অনেক দিক থেকে কিন্তু ওদের অনেক প্রবলেম আছে, কিন্তু একটা বেনিফিট আছে, কি বলো তো, ওদের পুরো এরিয়াটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা, তাই বাইরের শত্রু চট করে কিন্তু ওদের আক্রমণ করতে পারে না। তো এটা হচ্ছে ওদের ডিফেন্স। কিভাবে? ফিজিক্যালি ডিফেন্স। ওদের কিন্তু নিজে থেকে কিছু বিল্ড আপ করতে হয়নি, পাহাড় বা প্রাকৃতিক বৈশিষ্ট্যই ওদেরকে একটা অরিজিনাল ডিফেন্স দিয়ে দিয়েছে। তো এই ধরনের ডিফেন্স এরিয়া যদি থাকে তাহলে আমাদের পক্ষেও কী হবে, জনবসতিতে বেঁচে থাকা বা সেটাকে লং লাস্টিং করার একটা ফ্যাসিলিটি পাওয়া যাবে। নাম্বার 4 কী বলছে, বিল্ডিং মেটেরিয়ালস। আমি যেখানে বাড়ি বানাবো তার আশপাশে অবশ্যই সেই বাড়ি বানানোর জিনিসগুলো তো লাগবে, নাকি আমি অনেক দূর থেকে নিয়ে আসবো, তো আমার ট্রান্সপোর্ট এবার ধরো ট্রান্সপোর্টের জায়গা নেই, আমি আনবো কী করে? তাহলে একটা মানুষ যখন কোনো জায়গায় তার বসতি তৈরি করবে, সেখানে তার কি বেসিক চাহিদাগুলো লাগছে না, এক তো জলের চাহিদা, সেখানে ফ্লাড হচ্ছে কিনা লক্ষ্য রাখা, কীভাবে ডিফেন্স করবো নিজেদেরকে, আর তারপরে কি আছে, মেটেরিয়ালস যেটা দিয়ে আমি বাড়ি বানাবো, হতে পারে সেটা কাঠ, হতে পারে সেটা পাথর বা অন্যান্য মেটেরিয়ালস। তো তার মানে কি আমাদের প্রথম লক্ষ্যে কে থাকছে? অবভিয়াসলি আমাদের প্রথম লক্ষ্যে থাকছে ডিফেন্সের পরেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র, যেটা দিয়ে আমি বাড়িটা বানাতে পারবো। নেক্সট দেখো কি বলছে, নাম্বার 5, শেল্টার্স ফ্রম উইন্ডস। দেখো অনেক জায়গা আছে, যেরকম সাহারা বলো বা রকি পার্বত্য অঞ্চল বলো বা আল্পস বলো, এরকম বেশ কিছু অঞ্চল আছে যেখানে বায়ুর তীক্ষ্ণতা বা বায়ুর এফেকশনটা মারাত্মকভাবে কাজ করে। যদি সারা বছর বা বছরে 2-3 বার এমন ঝোড়ো বায়ু বয় বা টর্নেডোর মতো ঘটনা ঘটে বা টুইস্টারের মতো ঘটনা ঘটে বা যখন তখন ঘূর্ণবাদ ঝড়ের সৃষ্টি হয়, যেমন সুন্দরবন বারবার এফেক্টেড হয়, এই সমস্ত এলাকায় কিন্তু জনবসতি গড়ে তোলা খুব কষ্টসাধ্য। তাই তোমাকে সবসময় একটা শেল্টার মাথায় রাখতে হবে, এমন একটা শেল্টার যেখানে উইন্ড তো ব্লো করবে কিন্তু সেটা যেন কোনোভাবেই তোমার বসতিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। তারপরে কি বলছে, ফুয়েল সাপ্লাই। হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় ফুয়েল যেন সাপ্লাই হতে পারে, মানে তুমি এমন জায়গায় বসতি গড়ে তুলবে যেখান থেকে যদি প্রয়োজন পড়ে তুমি বন থেকে কাঠ নিয়ে আসতে পারছো, তুমি জ্বালানির ব্যবস্থা করতে পারছো বা এনিহাও। সাধারণভাবে এখানে যেহেতু আমরা গ্রাম্য জনবসতির কথা বলছি, তো কাঠ বা এই জাতীয় জিনিসগুলোই প্রয়োজন পড়ে, তো ফুয়েলটা যেন সাপ্লাইয়ের এরিয়ার মধ্যে পড়ে। অনেক দূরে গিয়ে আমাকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসতে আসতে তবে আমি রান্না করতে পারবো, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে যেহেতু গ্রাম্য পরিবেশের জন্য। তাই এখানে কিন্তু ফুয়েল সাপ্লাইটা খুব ইম্পর্ট্যান্ট। আর নাম্বার 7 কি বলছে, সাউথ ফেসিং স্লোপ। এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট বা খুব ইন্টারেস্টিং বলতে পারো। দেখো সাধারণভাবে কি হয়, যদি পার্বত্য অঞ্চলে তুমি যাও সেখানে গ্রাম্য এলাকা বেশি দেখতে পাওয়া যায়, সমতল ভূমিতেও গ্রাম্য এলাকা দেখা যায়, কিন্তু বর্তমান দিনে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে কিন্তু সমতল এরিয়া বেশিরভাগটাই শহুরে অঞ্চলে পরিণত হয়ে যাচ্ছে, এটা তোমরা জানো। কিন্তু শুধুমাত্র পাহাড়েই এখনও পর্যন্ত গ্রামগুলো বেঁচে আছে, কেন বলো তো? কারণ পাহাড়ের সাপ্লাই কন্ডিশনটা কিন্তু খুব একটা ইমপ্রুভ করতে পারিনি এখনও পর্যন্ত, বিভিন্ন প্রাকৃতিক বন্ধুরতার কারণে সেখানে এখনও পর্যন্ত সেই স্ট্রিমটাকে পৌঁছতে পারিনি। সেই কারণে পাহাড়ি এলাকায় কোথায় কোন জায়গায় আমি আমার বসতি গড়ে তুলব, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। এমন একটা জায়গায় সাউথ ফেসিং কেন বলেছে বলো তো? দক্ষিণমুখী সবসময় ওখানে বাড়ি বানানো উচিত। তার ফলে কি হয়, সেই এলাকায় বা সেই
অঞ্চলে তুমি চাষবাস করতে পারবে, একটা ধাপ কেটে চাষ করার ব্যাপার, বা তুমি ইজিলি নিচের দিকে নামতে পারবে। তুমি যদি টপে বা নর্থের দিকে বাড়িঘর দর বানাও, যখন তখন ভূমিধ্বস হতে পারে, যখন তখন ওপর পাথর ভেঙে পড়তে পারে। এই ধরনের ফেসিলিটিগুলো যাতে এই ধরনের বিপদগুলো যাতে তোমাদের লাইফে না আসে বা বসতির ওপর না পড়ে, তাই সাউথ ফেসিং কিন্তু আমাদের অ্যাসপেক্টটা রাখতে হবে, যেখানে আমরা নিজেদের প্রয়োজন মতো বসতি গড়ে তুলতে পারবো এবং কৃষিকাজ করে নিজেদের জীবনযাপন চালাতে পারবো। তো এই সব কটা ছিল সাইটের ফ্যাক্টর, মানে যেগুলো আমাকে বলে দেবে কোন অঞ্চলে আমি বসতি গড়ে তুলবো প্রাকৃতিকভাবে, আমি নিজে থেকে কিছু করব না। ডেফিনেটলি এখানে পরিবেশ ডিরেক্টলি আমাদের সাপ্লাই দেবে এবং সেই পরিবেশের প্রাকৃতিক ফিচার্সগুলোর উপর ডিপেন্ড করে আমি একটা পার্টিকুলার বসতি গড়ে তুলব। এবার যাচ্ছি হচ্ছে সম্পূর্ণ অন্য রকম একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সিচুয়েশন ফ্যাক্টরস। এখানে কিন্তু আমি আশপাশের সাথে তুলনা করবো, মানে এখানেও ফিজিক্যাল ফিচার্স থাকবে, কিন্তু সেখানে একটা মানুষের কার্যবলীও লক্ষ্য করা যায়। ফ্যাক্টরসগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট ফ্যাক্টরে দিয়েছি রুট সেন্টার। দেখো, মাথায় রাখতে হবে আমাদের একটা কি ব্যাপার, যে আমি যেখানে বসতি তৈরি করছি সেখান থেকে যাতে বিভিন্ন দিকে আমার রুটস ক্লিয়ার থাকে। আমি যেখানে বসতি তৈরি করছি সেখান থেকে আমি প্রয়োজন পড়লে এক জায়গায় যেতে পারবো, তার সঠিক ট্রান্সপোর্ট বা সঠিক এরিয়া থাকবে যার মাধ্যমে আমি সেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করতে পারবো। তো আমাকে এমন একটা জায়গা বাঁচতে হবে যেখান থেকে অনেক দিকে রাস্তা চলে গেছে বা অনেক দিকে যাতায়াতের একটা পথ খোলা থাকবে। আমি একটা জায়গায় আটকা পড়ার জায়গায় বসতি বানালাম, তো আমি কোথাও বেরোতে পারবো না, আমি প্রয়োজন পড়লে যেতে পারবো না, সেই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2 বলছে গ্যাপ টাউন। হোয়াট ইজ গ্যাপ টাউন? খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা কিন্তু 2 নম্বর শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। গ্যাপ টাউন জিনিসটাকে একটু বলে দিই। যেহেতু এটা রুরাল সেটেলমেন্ট সম্পর্কে আমরা পড়ছি, তাই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এমন জায়গায় জনবসতি গড়ে তুলব যেটা থেকে কিন্তু শহরাঞ্চলের যোগাযোগ তো থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে। এটাই বলছে গ্যাপ টাউন। টাউনের সাথে বা শহরের সাথে একটা মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ বা ব্যবধান রেখে যে জনবসতি তৈরি করতে পারবো, সেটাই হবে আমার রুরাল সেটেলমেন্টের সিচুয়েশন ফ্যাক্টরসের মেইন ফ্যাক্টর। আমি সেখানেই গ্যাপ টাউন তৈরি করব বা গ্যাপ টাউন মেনটেন করব, যেখানে আমার শহরের ফেসিলিটি তো পাবো, কিন্তু শহরের বিপদ আপদগুলো বা শহরের যে প্রবলেমসগুলো সেগুলো যাতে আমার কাছে এসে না পৌঁছতে পারে। ওকে, নাম্বার 3 কি বলছে? লোয়েস্ট বিগিনিং পয়েন্ট অফ এ রিভার। আমি কোথায় আমার বসতি তৈরি করব? আমি এমন একটা জায়গায় আমার বসতি তৈরি করব যেখানে নদীর তীরবর্তী অঞ্চল হলে তার লোয়েস্ট পার্টে থাকে। নদীর উঁচু ঢালে আমরা কখনোই বসতি তৈরি করব না। কেন বলো তো? খুব কমন কনসেপ্ট। যদি নদীর উঁচু ঢালে করি, ভূমিধস, বন্যা, বিভিন্ন রকম কারণের ফলে আমার বাড়িঘর অস্থায়ী পজিশনে পৌঁছে যেতে পারে। কিন্তু যদি আমি লোয়ার পার্টে এসে বসতি বানাই, আমার সেখান থেকে যাতায়াত, ফেরিঘাট, সমস্ত কিছু, প্রত্যাশ্রয় বানানো, সব কিছুতে অনেক ফেসিলিটি হবে এবং বন্যার প্রকোপ থেকেও আমি নিজেকে আটকাতে পারবো, ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে পারবো। নাম্বার 4 বলছে পোর্ট। আমি যেটা বলছিলাম তোমাদের, এমন একটা জায়গায় বা নদী তীরবর্তী অঞ্চল হলে আমি এমন একটা জায়গায় বানাবো আমার বসতি বা যেখানে সিচুয়েশন গড়ে তুলবে, সেটা হচ্ছে পোর্ট কেন্দ্রিক। অবশ্যই একটা প্রত্যাশ্রয় থাকবে, একটা বন্দর থাকবে, আমি যাতায়াতের মাধ্যম খুঁজবো। মানুষ সবসময় কানেক্টিভিটি চায়, সে কখনো বিচ্ছিন্নভাবে থাকতে পছন্দ করে না। অ্যান্ড নাম্বার 5, মিনারেলস ফর এক্সপোর্ট। আমার যেমন একটা পোর্ট দরকার, সেরকম বেশ কিছু খনিজ সম্পদ দরকার যেটা আমি এক্সপোর্ট করতে পারবো, রাইট? তবে তো আমার ইনকামটা বাড়বে। আমি শুধু নিজের চাহিদা মেটাবার জন্য খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি, কিন্তু শুধু খাবার খেলে তো হয় না, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়, আর সেটার জন্য লাগে টাকা। সেই টাকাটা আসবে কোথা থেকে? তোমাকে প্রাকৃতিক কোনো সোর্স দিয়ে কোনো একটা বিজনেস শুরু করতে হবে, কোনো একটা কাজ শুরু করতে হবে। আর সেটার সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো হচ্ছে পয়েন্ট অফ ভিউ হচ্ছে মিনারেলস। তুমি যদি এমন কোনো জায়গায় নিজের বসতি তৈরি করো যেখানে মিনারেলস অ্যাভেলেবেল আছে, তাহলে তুমি ইজিলি একটা ইনকাম সোর্স পেয়ে যাবে। তখন রুরাল সেটেলমেন্টেরও বেশ কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েশন তৈরি হতে পারবে। এই ছিল তোমাদের সাইট অ্যান্ড সিচুয়েশনস অফ রুরাল সেটেলমেন্ট। বোঝাতে পেরেছি আশা করছি। ইনডিট আরও ডিটেলস ব্যাখ্যা আছে, প্রতিটা টপিক ধরে ধরে ব্যাখ্যা আছে, সেটা আমি নোটস তোমাদের প্রোভাইড করে নেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আশা করছি আর কোনো ডাউটস তোমাদের থাকবে না এই টপিকটা নিয়ে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা এর পরেও নতুন কোনো টপিক সম্পর্কে জানতে চাইছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি তাদের জন্য সেই টপিকই নিয়ে আসবো।
তো চটপট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও নোটস পাওয়ার জন্য। আর কোনো কোয়েরি থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সটও করতে পারো। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই।